আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বরগেছি যে শিক্ষা মিশন যে অনলাইন ইউটিউব ক্লাস চলছে। আজকে যে টপিকটি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে, অস্ত্রের বিরুদ্ধে গান, ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক পরিস্থিতির সাপেক্ষে বিষয়গত দিক থেকেও গুরুত্বপূর্ণ এই কবিতাটি অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতাটির কবি বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ কবি জয় গোস্বামী। বর্তমান যে অস্থির পরিস্থিতি, অশান্তি, যুদ্ধ, দাঙ্গা, ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদী শক্তির হানাহানি, মানুষের স্বার্থের নেশায় মানুষকে খুন, জখম, মানুষকে অপদস্থ করে চলেছে। এই রকম একটা পরিস্থিতিতে তোমাদের এই আলোচ্য কবিতাটি অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে তোমাদের পরীক্ষার জন্য এই কবিতাটি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা তোমাদের সামনে যে আলোচনাটি তুলে ধরব, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনা, ব্যাখ্যা, সমসাময়িক প্রসঙ্গ। তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী ভালোভাবে ক্লাসটি দেখবে, সাবস্ক্রাইব করবে, অন্যকে সাবস্ক্রাইব করার জন্য বলবে, যাতে করে তোমাদের এই ক্লাসটিও সার্থক হয় এবং মিশনের যে উদ্দেশ্য, বহুমুখী উদ্দেশ্য, সেটাও যাতে চরিতার্থ হয়, সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে আলোচনা করছি অস্ত্রের বিরুদ্ধে গান। লিখেছেন জয় গোস্বামী। মূল যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম পাতার পোশাক। এই কবিতার মধ্যে আছে বর্তমান পরিস্থিতিতে সাম্রাজ্যবাদী শক্তির হানাহানি, অর্থপিপাসু মানুষ অর্থের মোহে অন্ধ হয়ে স্বার্থমগ্ন হয়ে উঠেছে। মানুষকে সন্দেহের আবহে দেখছে। এক দেশ আরেক দেশের প্রতি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, যুদ্ধ ভাব। এইরকম একটা পরিস্থিতিতে শান্তিকামী মানুষের প্রতিনিধি হয়ে শান্তিকামী কবি জয় গোস্বামী লিখেছেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। এই কবিতাটি আসলে অশান্তির আবহে মানুষ গা হেলিয়ে থাকা অবস্থায় শান্তির আবহে কবির আহ্বান, অর্থাৎ অশান্তিময় পরিবেশ থেকে, যুদ্ধ ভাবময় পরিবেশ থেকে, হানাহানির পরিবেশ থেকে, দাঙ্গা মারামারির পরিবেশ থেকে, খুন জখমের পরিবেশ থেকে পরিত্রাণ চেয়ে শান্তির দিকে ধাবিত হওয়ার জন্য আহ্বান করেছেন কবি জয় গোস্বামী। তাই জয় গোস্বামীকে এই কবিতায় আমরা বলতে পারি যে সমাজে শান্তিকামী মানুষের, শান্তির প্রতিষ্ঠাকামী মানুষের প্রতিনিধি স্বরূপ। তাহলে আমরা কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব এবং প্রসঙ্গক্রমে সে আলোচনা বিষয়বস্তু তোমাদের মধ্যে তুলে ধরব। প্রথমেই কবি বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ ওড়েছি গায়ে। প্রথমেই কবি যুদ্ধবাদ, সাম্রাজ্যবাদ, অশান্তিকামী, হিংসা বিদ্বেষকারী মানুষদের শান্তির দিকে আহ্বান স্বরূপ প্রথমেই তিনি আহ্বান করেছেন, তাদেরকে বলেছেন যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলো, অস্ত্র ফেলে দাও। কোথায় ফেলে দাও? অস্ত্র রাখো পায়ে, অর্থাৎ পদদলিত করে দাও,
পায়ের নিচে অস্ত্রকে ফেলে দাও। আমি এখন হাজার হাতে পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে। এখানে হাজার হাতে পায়ে শব্দের অর্থ হচ্ছে, তাৎপর্যগত অর্থ হচ্ছে মনের জোরে, অপরিসীম মনের জোরে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি হচ্ছে অশান্তির পরিবেশে ভাসমান একটি নৌকা। বর্তমান পরিস্থিতি হচ্ছে হিংসার একটি পরিবেশ। এই পরিবেশ থেকে মন ভেঙে গেলেও, মন থেকে পিছিয়ে গেলেও কবি বলছেন যে আমি এখন হাজার হাতে পাই, অর্থাৎ মনের জোরে। তাৎপর্য হচ্ছে মনের জোরে, ইচ্ছার জোরে কি করছি, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। অশান্তির আবহকে কাটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস করছি। কে বলছেন? কবি জয় গোস্বামী বলছেন। আরেকবার বুঝিনি। কবি আহ্বান করছেন যুদ্ধবাজদের, অশান্তিকামীদের। কি আহ্বান করছেন? অস্ত্র ফেলে দেওয়ার জন্য আহ্বান করছেন। অস্ত্র হচ্ছে অশান্তির প্রতীক, অস্ত্র হচ্ছে যুদ্ধের প্রতীক, অস্ত্র হচ্ছে সামাজিক বিশৃঙ্খলার প্রতীক, অস্ত্র হচ্ছে মানুষের মরণের প্রতীক। এই অস্ত্রকে কবি ফেলে দেওয়ার আহ্বান করেছেন। তাই কবি বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রকে পায়ের নিচে ফেলে দাও। আমি এখন হাজার হাতে পাই, অর্থাৎ কবি বলছেন আমি অশান্তির পরিবেশ থেকে মনের জোরে কি করছি, এগিয়ে আসি, উঠে দাঁড়াই। আমি এই ভয়াবহ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, অশান্তির পরিবেশ থেকে শান্তির দিকে আসার চেষ্টা করছি। কেমন করে? বলছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই। অর্থাৎ এখানে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, অর্থাৎ হাতে পায়ে দিয়ে চেষ্টা করে বুলেট, বুলেট মানে হচ্ছে বন্দুকের গুলি, অর্থাৎ হাত নাড়িয়ে মানবিকতা দিয়ে আজকে বন্দুকের গুলিকে দূরে সরানোর চেষ্টা করছি। কি করেছি? কেমন করে? কি মানবিকতা? গানের বর্ম আজ পড়েছি গায়ে। অর্থাৎ গান হচ্ছে শান্তির প্রতীক, গান হচ্ছে আনন্দের প্রতীক, গান হচ্ছে মনকে আনন্দিত করার একটা উপাদান। গান দিয়ে আমি আজকে বর্ম পড়েছি। বর্ম হচ্ছে যে কোনো আঘাত থেকে, যুদ্ধের সময় কোনো আঘাত থেকে বাঁচার জন্য এক ধরনের ধাতব আবরণ বিশেষ, যেটা সৈনিকেরা পড়ে থাকে। অর্থাৎ বিরোধী পক্ষের আঘাত থেকে বাঁচার জন্য ধাতব আবরণ যে গোটা শরীর ঢেকে থাকে তাকে বর্ম বলা হয়। তো আজকে আমার শরীরে সেই ধাতব বর্ম নেই, সেই ধাতব আবরণ নেই। আজকে কিসের আবরণ আছে? আজকে আমি পড়েছি গানের আবরণ। অর্থাৎ আনন্দময় অনুভূতি দিয়ে, গান দিয়ে, মানবিকতা দিয়ে আজকে যুদ্ধকে সরিয়ে রাখতে চাই, আজকে অস্ত্রকে পরিত্যাগ করতে চাই। প্রথম স্ট্যান্ডার তাৎপর্যটুকু এটুকুই। দ্বিতীয় স্ট্যান্ডায় কবি বলছেন যে গান তো, গানের বর্ম তো পড়েছি, বলছেন গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। কবি বলছেন গান হয়তো বেশি জানি না, অতটুকু পর্যন্ত আনন্দময় ভালোবাসার গান হয়তো বেশি জানি না, কিন্তু যে দুটো দু একটা জানি, সামান্য যে গান জানি, একটা মানে সামান্য যে কয়েকটা গান জানি, সেটাকেই আঁকড়ে ধরে থাকবো, শক্ত করে ধরে থাকবো। কেমন করে? খড়কুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, অর্থাৎ সে সম্বল। আঁকড়ে ধরে খড়কুটো মানে হচ্ছে, খড়কুটো মানে হচ্ছে যে নিরুপায় অবস্থায় যা যেটুকু পাওয়া যায়, অর্থাৎ শেষ অবস্থায় যেটুকু অবশিষ্ট থাকে তাকে বলা হয় খড়কুটো। অর্থাৎ শেষ অবস্থায় শেষ সম্বল হিসাবে এই গানকে আমি আঁকড়ে ধরে থাকবো, শক্ত করে ধরে থাকবো। তাই কবি বলছেন গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। এই যে হিংসার রক্ত, চারিদিকে যুদ্ধ,
হানাহানি, মারামারি, চারদিকে মৃত্যুর মিছিল। এই কবিতায় আরেক একটা তোমরা কবিতা পড়েছ যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতায় তোমরা দেখেছ যে কাছে দূরে কি পড়ে আছে শিশুদের সব, অর্থাৎ শিশু দেহগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আজকে হিংসার আবহ এমন ছড়িয়ে পড়েছে, সাম্রাজ্যবাদী শক্তি, মানুষের অর্থপিপাসু মন, স্বার্থান্বেষী মন আজকে মানুষকে এতই কঠোর করে তুলেছে যে চারিদিকে শুধু খুন, জখম, মারামারি। এই যে খুন, জখম, মারামারি, হিংসা, বিদ্বেষ, তার যে রক্ত আমি কি দিয়ে মুছবো, সেটাকে ভুলার চেষ্টা করব কি দিয়ে? গান দিয়ে। ওই জন্য বলছেন রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল। এখানে মাথায় কত শকুন বা চিল যদি বোঝানো ব্যাখ্যা করা হয় যে মাথার উপর অনেক বিপদ, অনেক আপদ আছে, অনেক বিপদ আপদ। শকুন চিল হচ্ছে বিপদ আপদের প্রতীক। আরো ঘুরিয়ে বলা যায় শকুন চিল হচ্ছে সাম্রাজ্যবাদী, ধ্বংসাত্মক, যুদ্ধ, অশান্তি সৃষ্টিকারীর প্রতীক। তো বলছে মাথায় কত শকুন বা চিল, মাথার উপর অনেক সাম্রাজ্যবাদী শক্তির কুদৃষ্টি আছে, মাথার উপর অনেক বিপদ আপদ আছে, সমূহ বিপদ আছে। আমার শুধু একটা কোকিল, থাক অনেক বিপদ, আমার শুধু একটা কোকিল। বলছে মাথায় কত শকুন বা চিল, মাথার উপর অনেক বিপদ আছে, মাথায় সামনে অনেক হিংসা আছে, অনেক বিদ্বেষ আছে, জর্জরিত অবস্থায় আছি, তবু থাক, শুধু আমার কি দরকার? আমার শুধু একটা কোকিল। কোকিল হচ্ছে শান্তির প্রতীক, সৌন্দর্যের প্রতীক, বসন্তের কোকিলের আহ্বানে বসন্ত আসে, সেই বসন্ত সকালে কোকিল ডাকে। এখানে কোকিলকে শান্তির প্রতীক, সুন্দরের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। সমূহ বিপদ থাক, সমূহ বিশৃঙ্খলা থাক, তার মধ্যে একটি মাত্র সুন্দর থাকবে। কোকিল স্বরূপ, কোকিল হিসাবে আমার একটাই সুন্দর দরকার, একটাই বাঁচার ভালো উপায় দরকার। গান বাঁধবে সহস্র উপায়, ওই একটি কোকিলকে নিয়ে আমি বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে শান্তির গান, ভালোবাসার গান, হৃদয়ের গান, মানুষে মিলেমিশে থাকার গান গাইব ভিন্ন ভিন্ন উপায়ে। তাহলে দ্বিতীয় স্ট্যান্ডায় বোঝা গেল যে কবি এই মানবতার গান হয়তো বেশি জানেন না, কারণ যুদ্ধের আবহে, হিংসার আবহে, পরিস্থিতি জর্জরিত অবস্থার আবহে কিছুই অবশিষ্ট নেই, দু একটা গান জানেন কবি। সেই দু একটা গানকেই তিনি শেষ সম্বল, খড়কুটোর সঙ্গে তুলনা করেছে, শেষ সম্বল হিসেবে ধরে রাখতে চান। যে গান দিয়ে তিনি কি করতে চান? হিংসা ভুলে যেতে চান, রক্ত মুছে। ওই গান দিয়ে তিনি হিংসা বলতে, রক্ত মুছি শুধু গানের গায়ে। গান দিয়ে হিংসাকে ভুলে যেতে চাই, গান দিয়ে হিংসাকে ত্যাগ করতে চাই, গান দিয়ে অস্ত্রকে পরিত্যাগ করতে চাই। এই অস্ত্র হিংসা ত্যাগ করতে গেলে মনের মধ্যে ভালোবাসা, প্রেম, দয়া, মায়া, মমতা আনতে গেলে কি প্রয়োজন? শান্তি প্রয়োজন। যদিও চারিদিকে শকুন আর চিল, অর্থাৎ অশান্তির পরিবেশ, চারিদিকে সমূহ বিপদ, তবুও বাঁচার সামান্যতম উপায় একটি কোকিল, অর্থাৎ একটি মাত্র শান্তি। সেই শান্তি দিয়েই আমি সহস্র উপায়ে কি করব? গান বাঁধব। তৃতীয় স্ট্যান্ডায় কবি বলছেন অস্ত্র রাখো, আবারও কবি আহ্বান করছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আবার কবি আহ্বান করছেন, প্রথম স্ট্যান্ডায় কবি আহ্বান করেছিলেন অস্ত্র ফেলে দাও, অস্ত্রকে পায়ের নিচে রেখে দাও। শেষ স্ট্যান্ডায় কবি আবার বলছেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, অর্থাৎ অস্ত্রকে রেখে দাও, অস্ত্রকে পায়ের নিচে ফেলে দাও। বর্ম খুলে দেখো, তুমি যে যুদ্ধের বর্ম, যুদ্ধের আবরণ পড়ে আছো, সেটা খুলে দেখো আদুর গায়ে, অর্থাৎ খালি গায়ে দেখো। কি দাঁড়াবে? গান দাঁড়ালো ঋষি বালক।
গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর দাঁড়ালো। গানটা কিসের মতো হে তোমার কাছে আবির্ভূত হবে? ঋষি বালকের মতো। ঋষি বালক কি? ঋষি বালক হচ্ছে প্রকৃতির পবিত্র সন্তানের প্রতিভূ। ঋষি বালক হচ্ছে প্রকৃতির পবিত্র সন্তান, যার মধ্যে কোনো হিংসা, যার মধ্যে কোনো দেশ, যার মধ্যে কোনো কলুষতা, যার মধ্যে কোনো স্বার্থান্বেষী মনোভাব, যার মধ্যে হিংসা ছড়ানোর কোনো মনোভাব, যার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কি আছে? ভালোবাসা আছে, অটুট বন্ধন আছে, যার মধ্যে পবিত্র ভালোবাসা হচ্ছে, সেই হচ্ছে ঋষি বালক। অর্থাৎ গানটা কি হিসেবে তোমাকে উপনীত করবে? ঋষি বালক হিসেবে উপনীত করবে। যে ঋষি বালকের মাথায় কি আছে? ময়ূর পালক গোজা আছে। ময়ূর পালকের যখনই প্রসঙ্গ আসে তখন এসে যায় যে ময়ূর পালক কার মাথায় গোজা থাকে? শ্রীকৃষ্ণের মাথায়। শ্রীকৃষ্ণ পৃথিবীতে ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কিসের জন্য? যখনই পৃথিবীতে অশান্তি, যখনই পৃথিবীতে গোঁড়ামি, যখনই পৃথিবীতে মানুষে মানুষের দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, হিংসা, দেশ বিদ্বেষের ছড়াছড়ি, যখনই মানুষ কি করেছে? অন্যায়কে আঁকড়ে ধরে ন্যায়কে বিসর্জন দিয়েছে, তখনই তার সেই উৎপাত বন্ধ করার জন্য, সেই অন্যায়কে দূরীভূত করার জন্য যুগে যুগে হিন্দু ধর্ম মতে শ্রীকৃষ্ণ এসেছেন কি হিসাবে? শান্তির বাণী নিয়ে। যে শ্রীকৃষ্ণ এক সময় মহাভারতের যুদ্ধের সময় দুর্যোধনের কাছে শান্তির বাণী নিয়ে হাজির হয়েছিলেন, যদিও দুর্যোধন শ্রীকৃষ্ণের কথা শোনেননি, তবুও মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রসঙ্গ এখানে এসে যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের পান্থায় ময়ূর পালক গোজা থাকে। এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ শান্তির বাণী নিয়ে বারংবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে এসেছেন, পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন। তাই এখানে ঋষি বালককে কার সাথে? শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হলো। অর্থাৎ বলছেন যে অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রকে পায়ের নিচে ফেলে দাও। যদি তুমি তোমার এই যে অহংকারের বর্ম, যে ধাতব বর্ম আবরণ যুদ্ধের পোশাক পরে আছো, সেটা যদি তুমি খালি গায়ে দেখো, তাহলে তোমার মনে পড়ে যাবে ঋষি বালক তুমি পবিত্র সন্তান। যে ঋষি বালকের মাথায় গোজা আছে ময়ূরের পালক, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে শান্তির দূত। শান্তি আনয়ন করার জন্য পৃথিবীতে তিনি বারবার এসেছিলেন। অর্থাৎ খালি গায়ে যদি দেখা যায় তা আমাদের অহংকার বলে কিছু থাকবে না, আমাদের অশান্তির মোহ থাকবে না, আমরা শান্তির দিকে ধাবিত হব, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাণীকে প্রতিফলিত করব। বলছে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। তোমায় কোথায় গান নিয়ে বেড়াবে? নদীতে দেশ গায়ে, অর্থাৎ বিভিন্ন জায়গায়, পাড়া গ্রামে, নদী বাজার, বিভিন্ন জায়গায় এখানে বোঝানো হয়েছে। নদীতে দেশ গায়ে অর্থাৎ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, নদীতে নদীতে বাউল, ভিন্ন ফকির, বিভিন্ন ধরনের মানবতাবাদী গান নিয়ে বিভিন্ন মানুষেরা ঘুরে বেড়ায়। বলছে গান তোমাকে এই প্রকৃতির মাঝে নিয়ে যাবে। তাই কবি আহ্বান করেছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাই কবি বারবার আহ্বান করেছেন যে গানের দুটি পায়ে অস্ত্রকে সমর্পণ করে দাও, শান্তির কাছে হিংসাকে আত্মসমর্পণ করিয়ে দাও, শান্তির ফিরে আসুক। অশান্তি হচ্ছে মানুষের অকল্যাণের মূল। অশান্তি দিয়ে কোনোদিন পৃথিবী চলতে পারে না, সংঘর্ষ দিয়ে কোনোদিন দেশ চলতে পারে না, মানুষে হিংসা করে কোনো শান্তির প্রতিষ্ঠা করতে পারে না। তাই কবি এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় প্রত্যেক ছত্রে ছত্রে অস্ত্রকে বিসর্জন দেওয়ার কথা বলেছেন। অস্ত্র মানে হচ্ছে হাতিয়ার, অস্ত্র মানে হচ্ছে যে আগ্নেয়াস্ত্র, অস্ত্র মানে হচ্ছে মারামারি করার, খুনোখুনি করার এক ধরনের হাতিয়ার, যেটা হচ্ছে অশান্তির প্রতীক। এই অশান্তিকে বিসর্জন করে গান হচ্ছে শান্তির প্রতীক, তাকেই ধরে নিতে হবে। তাহলে কবিতা মূল জিস্ট আমরা কি পেলাম? যে শান্তিবাদী কবি জয় গোস্বামী অশান্তির আবহে, অশান্তির পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তিনি কি করেছেন?
শান্তি কামনা করেছেন, মানব জাতিকে শান্তির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, তাদেরকে আহ্বান করেছেন যে অশান্তিকে পরিত্যাগ করে দিয়ে শান্তির দিকে ধাবিত হও, অর্থাৎ অস্ত্র ফেলে দাও, অস্ত্রকে পায়ের নিচে ফেলে দাও। তিনি এই অশান্তির পরিবেশ থেকে আবারও শান্তির দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। অতএব সমস্ত মানুষ যাতে অশান্তিকে দূরে ফেলে দিয়ে কবির মতো হাজার হাতে পায়ে উঠে এসে পুনরায় পুনরুদ্ধারের চেষ্টা করেন, যাতে করে সবাই উঠে পড়ে লেগে বুলেট অর্থাৎ বন্দুকের গুলিকে আমরা তাড়িয়ে দিই, বিদায় দিই। কি দিয়ে? শরীরে গানের বর্ম পরে, ধাতব বর্ম পরিত্যাগ করে, অহংকারের বর্ম পরিত্যাগ করে, গানের বর্ম পরে যাতে আমরা কি করি? এই অশান্তিকে দূর করতে পারি। কবি বলছেন তিনি হয়তো গান বেশি জানেন না, তবুও সে গান তিনি যে কটা জানেন সেই কটা গানকেই তিনি খড়কুটোর মধ্যে ধরে রাখতে চান, আঁকড়ে ধরে রাখতে চান। তিনি গান দিয়ে হিংসাকে মুছে ফেলতে চান, তিনি গান দিয়ে রক্তকে মুছে ফেলতে চান। যদিও শকুনচিলের মতো সাম্রাজ্যবাদী শক্তি কি আছে, চেয়ে আছে অশান্তি বাঁধানোর জন্য, তবুও এই অশান্তির মাঝেও সামান্যটুকু শান্তি একটা কোকিল হলেই কবির চলবে। এই কোকিলকে নিয়ে তিনি সহস্র উপায়ে গান বাঁধবেন। তিনি আবারও আহ্বান করেছেন যে তোমরা অস্ত্র ফেলে দাও, অস্ত্র ত্যাগ করে দাও, অস্ত্রকে পায়ের নিচে সমর্পণ করে দাও। তুমি যদি সেই ধাতব পদার্থে তৈরি বর্মটা যদি খালি গায়ে দেখো, তাহলে তুমি গানের সামনে এসে দাঁড়ালে তোমাকে কি মনে হবে? ঋষি বালক মনে হবে। যে ঋষি বালকের মাথায় কি গোজা ছিল? ময়ূর পালক গোজা ছিল। অর্থাৎ শান্তির প্রতিষ্ঠাকামী, শান্তিকামী শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে যদি আদুর গায়ে দাঁড়ায়। তাই যে গান মানুষকে কি দেশে গায়ে বিভিন্ন জায়গায় নদীতে নিয়ে বাড়াবে, তাই কবি শেষও আহ্বান করেছেন তোমরা অস্ত্র ফেলে দাও, অস্ত্র রেখে দাও, অস্ত্রকে গানের পায়ে সমর্পণ করে দাও। এই হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির বিষয়বস্তু। এই কবিতাটা খুব একটা বড় কবিতা নয়, তোমরা লাইন বাই লাইনগুলো পড়বে এবং লাইন ধরেই শর্ট কোশ্চেনগুলো হবে, শূন্যস্থানগুলো হবে। কোনো একটা জায়গায় একটা লাইন তুলে দিবে, সেখান থেকে শূন্যস্থান হবে। এবং বড় কোশ্চেনের জন্য শুধুমাত্র এই মানবতাবাদী কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কি বলতে চেয়েছেন নিজের ভাষায় লেখো, এটুকু করতে হবে। নামকরণের সার্থকতাটুকু ভালো করে করবে। আর করবে কি, গানকে কবি কিভাবে ব্যবহার করতে চেয়েছেন, এই ধরনের 2-3টা প্রশ্ন উত্তর করলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তোমরা ভালোভাবে ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো।